একটা পৃথিবী বিখ্যাত এমএনসি কোম্পানি। কলকাতার একটা এমএনসিতে একটা লোক উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। একদম এই ঘটনাই। একটা 50 বছর বয়সী লোক, তার জীবনে সব থেকে বেশি লায়াবিলিটিস সেই সময়, লোনস থাকে মাথার উপর অনেক। এটা হচ্ছে এই 2010-11 সালের ঘটনা। প্রত্যেকের কাছে চাবি থাকে, চাবি দিয়ে খুলেছে দরজাটা। মেয়েটা তো খুব ভালো, গিয়ে বলছে হাই, তুমি শুধু টাকা লোড দিবে, মানে কোনো রেসপন্স নেই। মানে আমি এসছি তো তোমার সাথে একটু আলাপ করবো, তুমি তো আমার আগে এসেছো, তো রিয়াকশনটা হচ্ছে এটা, তো তোমার কোনো প্রয়োজন আছে জানো? এবার উঠে দেখছে ও সেম ওয়েতে 6টার সময় ওরমভাবেই টিভি দেখছে। ও জিজ্ঞেস করেছে তুমি ইনাগোরেশনে যাবে না? বলছে না। না বলার ভঙ্গিটার মধ্যেও একটা মানে একটা কিরকম বিরক্ত, না। তখন ওয়ার্ডেনের হাতটা ধরেছে, আপনি আসুন, এটা কিন্তু তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, তুমি আমার হাত ছাড়ো, তুমি এভাবে করতে পারো না আমাকে। আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। হঠাৎ একদিন দেখা গেল উঁচু জানলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে মেয়েটা মারা গেছে। ওই মেয়েটাই একটা আর্মিদের ব্যাটালিয়নকে নিয়ে আসা হলো। আর্মিদের থেকে ভালো ফিটনেস ট্রেনিং আর কেউ দিতে পারে বলে মনে হয় না। এখানে তো থাকা যাবে না, এখানে কিছু একটা আছে যেটা আপনারা বলেননি আমাদের। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এবং আজকের এপিসোডে আমার গেস্ট, যিনি আপনাদের খুব প্রিয়, বহুবার আপনারা বলেছেন যে দিদিকে আনা হোক, এবং আগের বছর আমরা তো দিদিকে আর এনে উঠতে পারিনি, কিন্তু নতুন বছরে যখন নতুন চমক প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে দিচ্ছি, তো ভাবলাম কেন না আরেকটা নতুন চমক দেওয়া যাক। শর্মিষ্ঠাদি আমার সঙ্গে আজকে রয়েছে এবং আপনাদেরকে অসাধারণ ঘটনা শোনাবে। লাস্ট পডকাস্ট যেটা 2024-এ আমরা করেছিলাম, উত্তর কলকাতার একটা ফ্ল্যাটের ভৌতিক ঘটনা, ওই ঘটনাটা রিলসে প্রায় 4 মিলিয়ন মানে 40 লাখ ভিউ পেয়েছিল আমাদের প্রেত কথার ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে। কেমন লেগেছে তোমার বলা ঘটনার যে এত সাকসেস, মানুষজন যে তোমার বলা ঘটনা এত পছন্দ করেছে? হাউ ইজ ইউর ফিলিং? ভীষণ ভালো। এবং আমি সবাইকে, আমার দর্শক শ্রোতাদের যারা প্রেত কথা শোনেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে অনেকভাবেই উৎসাহিত করেছেন যে এখানে এসে বলার জন্য, বা তারা আমার যে ঘটনাটা তাদের ভালো লেগেছে তারা এক্সপ্রেস করেছেন। আমার খুব ভালো লেগেছে, আমি তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর অফিসে কলিগরা কি বলছে? ওরা তো মানে ভীষণ এক্সাইটেড। মানে শর্মিষ্ঠাদি তুমি এরকম বলেছো, গিয়ে ঘটনাটা অনেকে রিলেট করতে পেরেছে আর কি, অনেকে জানে ব্যাপারটা। আচ্ছা। তো সেই জন্য ওরা আবার আমাকে উদ্বুদ্ধ করেছে, তুমি কবে আসবে? আমি যাবো, সব সময় সুযোগ তো সব সময় হয়ে ওঠে না। হ্যাঁ, তা তোমার ডাক পেয়ে আমি আর দেরি করিনি। ছেলে ভীষণ খুশি। ও তো আমাকে ভীষণভাবে উৎসাহিত করে না ছোট থেকে, ও আর কি ভীষণ মানে মা যাতে সব দিকে এগিয়ে থাকে, ওর মা, সেই জন্য খুব। আজকে যে ঘটনাটা বলবে, আজকের এই ঘটনাটাও কি একটা সত্যি ঘটনা? হ্যাঁ, এটা কিন্তু চলছে, মানে সত্যি ঘটনা তো বটেই, এটা চলছে এখনো, অনগোয়িং প্রসেস। ঘটনাটা আসি তার আগে একবার বলে দিই যে আপনিও যদি শর্মিষ্ঠাদির মতোই আমাদের স্টুডিওতে এসে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা বলতে চান, তাহলে আমাদেরকে 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। সমস্ত লিঙ্ক বা নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশন সেকশনে দেওয়া রয়েছে। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের প্রত্যেক শনিবার যে পডকাস্টগুলো আসে, সেই পডকাস্টগুলো আপনারা সবার আগে আপনার ইউটিউবের নোটিফিকেশনে পেয়ে যান। আমি যাব শর্মিষ্ঠাদির কাছে। প্রত্যেক বছর আমাদের পডকাস্টে কিছু মানুষ খুব পরিচিত হয়, যেমন অনন্যা খুব পরিচিতি পেয়েছে, রানাদা খুব পরিচিতি পেয়েছে আমাদের পডকাস্টে আসার পর। নতুন একটি মেয়ে হরপ্রিয়া অসাধারণ ঘটনা বলে। আরো অনেকেই রয়েছে, সবার নাম হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তারা প্রত্যেকেই মানে খুবই পপুলার। দেবস্মিতা বলে একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর ঘটনা বলেছে। তো আমরা প্রত্যেক বছর আমরা চেষ্টা করি যে এমন কিছু মানুষজন এসে ঘটনা বলুক যাদের অলরেডি একটা খুব সুন্দর স্টোরি টেলিং পাওয়ার আছে, এবং তার মধ্যে সেই লিস্টে তুমিও একজন। তুমিও তার মানে সেই লিস্টে একজন, যদিও তুমি একটাই ঘটনা বলেছো, কিন্তু তোমার ওই একটা ঘটনারই ইম্প্যাক্ট অনেক বেশি। ওই একটা ঘটনাই মানুষ অনেক বেশি পছন্দ করেছে, এবং আজকে তোমার সেকেন্ড ঘটনা। বলো, ঘটনাটা শুরু করো। এটা হচ্ছে এই 2010-11 সালের ঘটনা।
একটা পৃথিবী বিখ্যাত এমএনসি কোম্পানির, ঠিক আছে, যার মানে অনেক বড় একটা রেঞ্জ আর কি তাদের, যেমন তাদের কর্মচারীরা ভীষণ ভালো এবং তারা চুজ করে নেয়ও ভীষণ ভালো। ব্যাঙ্গালোর থেকে একটু দূরে, বেশ কিছুটা দূরে একটা শহরে ওদের কিন্তু ট্রেনিং অফিসটা হয় আর কি। আচ্ছা। এবং বিশাল বড় ট্রেনিং অফিস, আমি নিজে গেছি সেখানে। আমার একজন আত্মজ, তার নাম আমি ধরে নিলাম, আমি নাম দিচ্ছি না, তার নাম আমি রিভু ধরে নিলাম। ওর জয়েনিংয়ে আমি গেছিলাম, ওকে জয়েন করাতে আমি গেছিলাম, ওকে ট্রেনিং করানোর জন্য। তো আমরা 2-3 দিন থেকে চলে এসেছিলাম, ওরা ছিল। এবারে এত বড় একর জমি নিয়ে, মানে ধরো মানে 100 বিঘার ওপরে জমি, সেখানে বড় বড় বাড়িঘর তো আছেই, মাল্টিপ্লেক্স থেকে শুরু করে বড় বড় টোটো যাচ্ছে, ট্রাক যাচ্ছে, ফুড কোর্টই 10-12টা, মানে ভিতরেই আলাদা একটা শহর একটা, ফুড কোর্টই 10-12টা, মানে এরকম অবস্থা। এবার ওদের যে মানে ইসিসি যেগুলো, মানে ওরা থাকে যেখানে, যেগুলো ইসিসি বলে ওদের, সেখানে না ছেলেরা ধরো একটা ইসিসি ছেলেদের, একটা ইসিসি মেয়েদের, এরকম পরপর থাকে। তো ওর মুখ থেকে শুনেছি, এবার আমি আমার মতো করে বলি। হ্যাঁ, তো ও যখন প্রথম দিন গেছে, ওরা ঘুরে টুরে বেরিয়েছে, রাত হয়েছে, তোমার এরকমই একটা এসিসির সামনে ওরা বসে গল্প করছে, একদম এত নিট অ্যান্ড ক্লিন, তো ওখানে বসে ওরা গল্প করছে। তখন ধরো বাজে 10:30 রাত্রি এরকম সময়। এবার হঠাৎ দেখছে ওই ইসিসিটাতে পুরো অন্ধকার, মানে না জ্বলছে আলো, না জ্বলছে কিচ্ছু না, শুধু এই পাশে একটা সিকিউরিটি আর পেছনে একটা সিকিউরিটি, এটা ওরা দেখতে পেয়েছে। তখন রিভু জিজ্ঞেস করেছে ওর একজন সিনিয়র দাদাকে যে আচ্ছা, এখানে সব জায়গায় আলো জ্বলছে, এই ইসিসিটাতে আলো জ্বলছে না কেন? তখন বলছে, ও এর মুখের দিকে তাকায়, ও তার মুখের দিকে তাকায়। যখন এরম করছে, তখন যে কিছু কি ব্যাপার, তখন বলছে তুই জানিস না? তখন বলছে না। তাহলে ঘটনাটা এখানেই বলি, ভয় পাবি না, তুই নতুন এসছিস। না ভয় পাবা, ওদের তো তখন নতুন জয়েনিং, ওরা ভয় টয় কিসের ভয়। তখন বলছে এই 2010-11 সালের ওইখানে একটা টপার মেয়ে এসেছিল, ওই কোম্পানিতে জয়েন করেছিল। এটা আমি বলছি 2020 সালে শুনেছে ঘটনাটা, আর হয়েছে 2010-11। একটা মেয়ে স্কলারশিপ নিয়ে, দারুণ পড়াশোনায়, দারুণ মেয়ে একটা, ও ওই কোম্পানিতে জয়েন করেছে। যথারীতি ওদের যখন জয়েনিং হয়েছে, সার্চ হয়েছে, ওদের না ট্রাকে করে ওদের জিনিসপত্র ইসিসির সামনে নিয়ে যায়, মানে অনেকটা রাস্তা, আর ওরা পেছনে অফিসের বাসে করে ওই ইসিসির সামনে যায়। মেয়েটিও সেভাবে গেছে। তো গিয়ে ওয়ার্ডেন যে আছে সে ওকে কি দিয়েছে, ওর নাম ধাম সব খাতায় লেখা হয়। তখন ওই 3 তলার ওপরে একটা রুম ওর জন্য অ্যালট করা হয়েছে। রুমে 2 জন করে থাকে, পুরো 2 জন করে সেট, পুরো রুমটা দারুণ গোছানো, ভীষণ সুন্দর। প্রত্যেকের কাছে চাবি থাকে, চাবি দিয়ে খুলেছে দরজাটা। তো খুলে দেখছে ওই পাশের যে জালনার দিকে খাটের মধ্যে একটা মেয়ে বসে আছে, জোরে টিভিটা দেওয়া, মেয়েটা টিভি দেখছে। ও যে ঢুকলো একটা নতুন মেয়ে, ফিরেও তাকালো না। ও মেয়েটা তো খুব ভালো, গিয়ে বলছে হাই, যা হয়। মেয়েটা এরকম শুধু তাকালো ওর দিকে, মানে কোনো রেসপন্স নেই, মানে একটা গ্রিটিং নেই, যা কিচ্ছু নেই। তখন বলছে আমার নাম এই, তোমার কি নাম, তুমি কতদিন এসছো, তোমার কোনো প্রয়োজন আছে জানার? যে টিভি দেখছিল, যে টিভি দেখছে ওই মেয়েটা না একটু হকচকিয়ে গেছে, যে বাবা আমি এই প্রথম এলাম, আমাকে এইভাবে অভ্যর্থনা। বলছে না আসলে আমি এসছি তো তোমার সাথে একটু আলাপ করবো, তুমি তো আমার আগে এসেছো। তো ও রিয়াকশনটা হচ্ছে এটা, তো তুমি তোমার কাজ করো বলে ও বলে, আর কিছু বললো না। ও গুছিয়ে টুচিয়ে বলছে দুপুরবেলা এসছে, ও একটু শোবে, তার বিকেলে ওদের বেরোতে হবে সব বন্ধুদের সাথে, আলাপ আলোচনা, দেখা সাক্ষাৎ সব আছে। ও এরকম দেখছে যে ও টিভিটা তো কমাচ্ছেই না, কিছু না। তা ও বলছে কি তুমি কি একটু টিভিটা আস্তে করবে, তাহলে আমি একটু শোবো। ও কোনো পাত্তাই দিল না কথাটা, টিভিটা তো কমালোই না, পাত্তাও দিল না, একদম। ও কানের মধ্যে দিয়ে ও শুয়ে পড়েছে, দূর এই তো কোনো কথাই শুনছে না, কিছু না। তো ও একটু তন্দ্রা মতো এসেও গেছে। সন্ধ্যাবেলা যখন ও একটু চোখ টোক খুলেছে, ও দেখছে সেম ওয়েতে ও টিভি দেখছে, ওই রকমভাবেই জোরে, কোনো রিয়াকশান নেই, উঠছেও না বসছেও না, মেয়েটা বসেই আছে। ও আর কিছু বললো না, ড্রেস চেঞ্জ করে দরজা লক করে চলে গেল। যার যার কাছে চাবি আছে, কোনো ব্যাপার না। এবার ওরা বন্ধু বান্ধবরা ঘুরে টুরে এসে ঘরের মধ্যে ঢুকেছে, তখন দেখছে ও শুয়ে পড়েছে। মেয়েটা ঢুকে দেখেছে ওই দিকটা অন্ধকার, ও একদম ঘুমন্ত, ও এসে শুয়ে পড়েছে। সকাল হয়ে গেছে। এবার পরের দিন ওদের ইনাগুরেশন ছিল।
এবার ভোরবেলা ওদের 6টা থেকে 8টা গরম জল আসে ওদের ওখানে, সেন্ট্রাল থেকে, একদম সেন্ট্রালি করা আছে। তো গরম জলটা ওরা যেন তাড়াতাড়ি উঠে পড়ে, কারণ ওই 8টার মধ্যে ওদের তৈরি হতে বেরোতে হবে। এইবার উঠে দেখছে ও সেম ওয়েতে 6টার সময় ওরমভাবেই টিভি দেখছে। স্ট্রেঞ্জ, ও টিভিই দেখে যাচ্ছে। তখন ও জিজ্ঞেস করেছে যে তুমি ইনাগুরেশনে যাবে না? আমরা তো তাও জিজ্ঞেস করেছে তুমি ইনাগুরেশনে যাবে না? বলছে না। ওর না বলার ভঙ্গিটার মধ্যেও একটা মানে একটা কিরকম বিরক্ত, না। তখন ওনা বলছে ও কেন, তোমার তো আজকে ইনাগুরেশন, তোমাকেও তো ওখানে মানে সবাই চাইবে, কেন তোমাকেও তো ইন্ট্রোডাকশন করতে হবে। ও এমন ভাবে তাকিয়েছে ওর দিকে না, ও আর একটাও কথা বলেনি। ও বলছে না বাবা এই কেমন তর। ও রেডি ফেডি হয়ে ও চলে গেছে। তো এরকম আছে। তারপর থেকে যেটা শুরু হলো, ওর জিনিসপত্র ঘাটাঘাটি, ওর ওয়ার্ড্রপে ওর সমস্ত জিনিস রেখে দিচ্ছে, ওর ক্রিম অর্ধেক শেষ হয়ে যাচ্ছে, টয়লেটরিসগুলো নষ্ট করছে, ওর বিছানাটা নষ্ট করছে, চা ফেলে দেওয়া, ফেলে দেওয়া। ও এরকম 7 দিন সহ্য করেছে মেয়েটা, কিন্তু কোনো কথা বলে, অনেক দিন সহ্য করেছে। আসলে ভালো মেয়ে, ও ভীষণই ভালো মেয়ে, সহ্য করেছে। তারপরে একদিন দেখছে মানে চূড়ান্ত করে রেখেছে, ঘর দুয়ার নোংরা করে করে, টিভি কিন্তু ওই রকম সাউন্ডেই রয়েছে। ও বলছে আজকে আমি একটা হ্যাস্ত করবো, এইভাবে থাকা যায় না এর সাথে, দূর। ও নিচে ওয়ার্ডেনের কাছে গেছে। তো ওয়ার্ডেনের কাছে গিয়ে বলছে ম্যাডাম এরকম এরকম হচ্ছে, আপনারা তো বলেননি যে এই মেয়েটি পাগল বা তার কোনো মাথার মস্তিষ্ক। তখন বলছে তুমি কোন ঘরে থাকো? তুমি, ওয়ার্ডেনের তো আর অত খেয়াল নেই, 100টা ঘর একটা ইয়ের মধ্যে, বিরাট ব্যাপার। তখন বলছে তুমি, তখন খাতা বের করেছে, তখন বলছে তুমি কোন ঘরে থাকো? বলছে আমি এই ঘরে থাকি, 3 তলায় এত নম্বরে। তখন বলছে তোমার পাশে তো কেউ থাকে না? বলছে আপনি বললে হবে। হ্যাঁ তুমি তোমার খাতাটা দেখো না, তোমার নিচে তো কারো সাইন নেই, চাবি তো আমার কাছে, এই তো চাবি। তখন ওয়ার্ডেনের হাতটা ধরেছে, আপনি আসুন, তুমি এভাবে করতে পারো না আমাকে। তখন বলছে না আপনাকে আসতে হবে। ও মানে তখন আর ও আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আপনাকে আসতে হবে, আমি 7 দিন ধরে এই অত্যাচার সহ্য করছি, আপনাকে আসতে হবে, আপনি দেখুন এসে কি করেছে। বলছে তুমি কিন্তু এভাবে, এটা কিন্তু তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, তুমি আমার হাত ছাড়ো। বলছে না আমি আপনার হাত ছাড়বো না, আপনি আসুন। বলে ওকে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে দরজাটা খুলে বলছে দেখুন দেখুন কি করেছে। দেখতে গিয়ে দেখছে কিচ্ছু নেই, না কোনো মেয়ে, না টিভি চলছে, প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন সাজানো, না ওর ক্রিম থেকে কেউ ধরেছে, না কিছু করেছে। ওয়ার্ডেন বলছে কি ব্যাপার, এটা কি, তুমি কি দেখাচ্ছ আমাকে? ওনা নিতে পারেনি মেয়েটা, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। তখন ওকে নিয়ে তো হসপিটালে, ওদের ভেতরেই হসপিটাল আছে, হসপিটালটা প্রচণ্ডভাবে ডিপ্রেসড। বাড়ির লোককে ডাকা হলো, বাড়ির লোক নিয়ে গেল ওকে। তো ওকে কনসিডার করা হলো যে না ঠিক আছে, ও একটু সুস্থ হলে ওকে জয়েন করাবে, আর 1 মাস পরেও জয়েন করলে অনেকটা এগিয়ে যাবে এরা, তাই ওকে ভালো করে আবার করে ওকে আবার জয়েন করাবে। তো 1 মাস পরে ও এসেছে, কিন্তু ভীষণ ডিপ্রেসড, প্রচণ্ড ডিপ্রেসড, মানে ওনা নিতে পারছে না আর জিনিসটা, সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। চলা ফেরা, অত টপার একটা মেয়ে। তখন ও বলেছে আমাকে একাই রুমে দেবেন, আমার সাথে কেন কেউ না থাকে। এবার ও থাকে মন মরা। হঠাৎ একদিন দেখা গেল যে উঁচু জানলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে মেয়েটা মারা গেছে। ওই মেয়েটাই মেয়েটা মরে গেছে, নিচে পড়ে আছে মেয়েটা। এইবারে তো মানে তখন তো শোরগোল পড়ে গেল ব্যাপারটা নিয়ে। যাই হোক, মারা গেছে, বাবা মা খুবই কষ্টে নিয়ে গেল, সব কিছু হয়ে গেল। ঘটনা শুরু হলো তারপর থেকে। দেখো অত বড় একটা ক্যাম্পাস তো আর ফেলে রাখবে না লোকজনকে তো দিচ্ছে, সামহাও কেউ টিকতে পারছে না ওই রুমটাতে না, পুরো এসএসসি ক্যাম্পাসটাতে টিকতে পারছে না, ওই জায়গাটাতে, মানে ওখানে যে কটা তোমার ছেলেদের মেয়েদের যাদের বিল্ডিংস গুলো রয়েছে, হয় হচ্ছে তাদের মানে এমন ভাবে এখানে কেউ দাঁড়িয়ে আছে। এবার কি হয়েছে, 2 জনকে দেখতে পাচ্ছে তারা, 2টো বডি দেখতে পাচ্ছে তারা, 2টো মেয়েকে দেখতে পাচ্ছে তারা। কেউ ওদের এরম সামনে দাঁড়িয়ে আছে, কেউ হয়তো আড়াল এরম চলে গেল। এভরিডে একটা ডিস্টারবেন্স ওদের মধ্যে হচ্ছেই, হয় ছেলেদের হোস্টেলে হচ্ছে, নইলে মেয়েদের হোস্টেলে হচ্ছে। কেউ ওদের কানের কাছে ফিস করছে, কেউ জলে পুরো ভর্তি হয়ে যাচ্ছে এবং জল নেমে নিচের রাস্তায় চলে আসছে। এভরিডে ডিস্টারবেন্স। এবার সবাই মিলে তো বলতে শুরু করে দিয়েছে যে না এরকম এখানে থাকা যাবে না, কিছু তো একটা প্রবলেম। তখন বলছে ঠিক আছে, ওই জায়গাটা পুরো অ্যাবান্ডেন্ট করে দেওয়া হলো। পোল্টারজাইজ টাইপের হয়ে গেছে। পোল্টারজাইজ মানে যারা হচ্ছে তোমার ধরো বাড়িতে থাকে,
হ্যাঁ, যারা বাড়িতে থেকে ডিস্টারবেন্স করে। এখন এরা দুটো শক্তি হয়ে গেল। আগে একজন ছিল, সেটা হয়তো অত বেশি ছিল না, জয়েন করাতে কেউ টিকতে পারছে না। এবার কোনো ওরা অফিসিয়ালস মানে কোনো কাউকে ওখানে রাখতে পারছে না, ওরা চলে গেছে। তার 2-3 বছর পর, ধরো 14-15 সালে একটা আর্মিদের ব্যাটালিয়ানকে নিয়ে আসা হলো। কেন? কারণ ওদের ফিটনেসের জন্য একটা ট্রেনিং প্রোগ্রামের জন্য। মানে ওদের কর্মচারীদের ফিটনেস ট্রেনিং, মানে আর্মিদের থেকে ভালো ফিটনেস ট্রেনিং আর কেউ দিতে পারে বলে মনে হয় না। তা আর্মির যে ক্যাপ্টেন, তিনি একটু বয়স্ক হন, এবার তার আন্ডারে আর অনেকে, তাদেরকে দেওয়া হলো ওই বিল্ডিংটা। বন্ধ করে দিয়েছিল, কিন্তু ওরা আসাতে ওদের কোথায় রাখবে এখন সব ওইখানে দাও না। আর্মি তো এরা তো সবসময় অকুত ভয় থাকেন, তারা দেশের সেবা করছেন, এত সব কিছু করছেন। প্রথম দিন কিচ্ছু হয়নি, সেকেন্ড দিন দেখছে যে বন্দুকের ম্যাগাজিন নেই, ফায়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো অবাক, কি হলো? তো অকুত ভয় হন সাধারণত, এনাদের তো মানে একটা অন্যরকমই তাদের থাকে। ম্যাগাজিন ভরেননি, বন্দুকে ফায়ার হয়ে যাচ্ছে এনারা। এবং এদেরকে যে মানে স্ট্রিক্টলি এদের ঘুমটা কিন্তু ভীষণ, 8 ঘন্টাই ঘুমন ওনারা। কেউ ঘুমোতে পারছে না। সামহাও ওনারা চেষ্টা করছেন, নানান রকম ট্রিক্স করছেন, ওনাদের ঘুমের যে ট্রিক্সগুলো ওনারা জানেন, কেউ ঘুমোতে পারছে না। বলছে কে কানের কাছে এসে আমাদের সারাক্ষণ ফিসফিস করে কিছু একটা বলছে, কেউ একটা কিছু বলছে। ইভেন ওনাদেরকে ঠেলে তুলে দিচ্ছে, মানে ঘুমোলে ঠেলে তুলে দিচ্ছে। কারোর বলছে আমার এর ব্যাগ 7 তলার উপরে আরেকজনের কাছে, তার ব্যাগ এর কাছে, মানে এতটাই ডিস্টারবেন্স হচ্ছে। তখন ওনারা বলছেন যে না, এরকম করলে তো আমাদের যখন তখন দেশের জন্য ডাক আসতে পারে। আমাদের যদি আমরাই ফিট না থাকি, তাহলে আমরা কি করে আপনাদের ফিটনেসটা দেবো? এখানে তো থাকা যাবে না। এখানে কিছু একটা আছে যেটা আপনারা বলেননি আমাদের। আমরা সেই শত্রুর সাথে মোকাবেলা করতে পারি যাদের দেখা যায়, কিন্তু সেই শত্রুর সাথে মোকাবেলা করতে পারি না যাদের দেখা যায় না। তারা এটা বলে একদম ওখান থেকে ওনারা চলে গেলেন। সেই থেকে আজ অবধি এখনো ওটা কিন্তু বন্ধ করা আছে এবং সমস্ত জানলা সিল করা আছে। ওই ক্যাম্পাস কেন, ওই পুরো চত্বরের যত ক্যাম্পাস আছে সব জানলা সিল করা এখনো পর্যন্ত। এবং ওই ক্যাম্পাসটা না, কোনো সলিউশন আজ অবধি হয়নি। আজ অবধি ওখানে কাউকে রাখা যাচ্ছে না। সলভ করার চেষ্টা করেছে না, পারেনি কেউ। চেষ্টা করেছে ওরা, কিন্তু হয়নি, ওখানে হয়নি। এবং আজ অবধিও ওই জায়গাটা কিন্তু ওরমই রয়ে গেছে, কেউ টিকতে পারে না ওখানে, কেউ না। এটাই ছিল আজকে আমার, যেতে ইচ্ছে করছে ওখানে। আমি নিজেও দেখে এসেছি, কিন্তু বুঝতে পারিনি তো যে অন্ধকার। আমি তো আর বুঝিনি যে ওখানে ওরকম ঘটনা ঘটেছে। থেকে আসতে পারতে এক রাত। না, আর ওখানে থাকতে দেবে না তো, ওখানে প্রাণ সংশয় হয়ে যাবে থাকলে। সেইটার জন্য অতৃপ্ত আত্মা ইভেন এখনো চলছে, মানে গোয়িং অন প্রসেস ব্যাপারটা। তোমার কোনো এক্সপ্লেনেশন আছে এই ব্যাপারটা, যে কেন ওরা রয়ে গেল? কদিন আগে শুনেছো একটা কলকাতার একটা এমএনসিতে একটা লোক উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। একদম এই ঘটনাই, এরম ধরনেরই ঘটনা ওখানেও ঘটেছে। কলকাতার একটা মাঝবয়সী লোক। আসলে মানে কলকাতাতে তো চাকরির অবস্থা তো ভালো নয়। একটা 50 বছর বয়সী লোক, তার জীবনে সব থেকে বেশি লায়াবিলিটিস সেই সময়টাতে। 50 ইয়ার্স একটা মানুষের জীবনে যে লায়াবিলিটিস থাকে, খুব স্বাভাবিকভাবেই 30 বছরে সেই লায়াবিলিটিসটা থাকে না। ফ্যামিলি থাকে, বাচ্চা থাকে, তাদের পড়াশোনা থাকে, লোনস থাকে মাথার উপর অনেক। সেই সময় একটা মানুষের চাকরি চলে গেলে হয়তো 50 বছর বয়সে সে নতুন চাকরি ওরকম একটা ভালো পদে থাকার পরেও পাওয়া, সেটাও কঠিন। আর আমি যতদূর শুনেছি সে টার্মিনেশনের মধ্যে ছিল আর কি। এটা আমি শুনলাম, এটা জাস্ট আমি কতটা সত্যি সেটা জানি না। তবে যদি সত্যি সে টার্মিনেশনের মধ্যে থাকে এবং তার এত লায়াবিলিটিস থাকার পর সে ওরকম একটা পদক্ষেপ নেওয়া কলকাতায় বাজারে যেখানে চাকরি নেই, ইটস ভেরি হার্ড, খুব কষ্ট। আর ডিপ্রেশনটা যে মানুষকে কোন লেভেলে নিয়ে যেতে পারে সেটা, মানে এই মেয়েটা যে ডিপ্রেসড হয়ে গেল, সেকেন্ড মেয়েটা, যে ও প্রমাণ করতে পারলো না, যে ওর কথা কেউ বিশ্বাস করলো না, কিন্তু ও নিজের তো ভুক্তভোগী যে ওর সাথে কি হয়েছে ব্যাপারটা। সেই জন্যই মানে ও দেখতে পেতো, হয়তো ও আঁচ করতে পারতো, বুঝতে পারতো, কিন্তু এখন সবাই পায়, ওর সাথে থাকতো হয়তো, এখন সবাই পায়। এরপরে যারা থেকেছে তারাও থাকতে পারেনি, আর্মি যারা এসেছিলেন তারাও থাকতে পারেনি। এখন পর্যন্ত ব্যাপারটা কিন্তু চলছে। ওখানে থাকতে গেলেই কিন্তু সে ঘটনার সম্মুখীন হবেই। আমি একটা অদ্ভুত ভালো সিনেমা দেখলাম, তুমি যে ঘটনাটা বললে, ঘটনাটা আমার অসাধারণ লাগলো।
বিকজ এই ঘটনাগুলো না একদম, এই ঘটনাগুলো যে একদম জেনুইন ঘটনা এটা বোঝা যায়। তার কারণ এই ঘটনাগুলোর মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে থাকে। যেমন দুদিন আগে আমি প্রেত কথা একটা ঘটনা পড়লাম, যেটা আজকের এপিসোডে যাবে। মানে ডেফিনেটলি আপনারা আজকে যখন শুনছেন, আমাদের পডকাস্টটা তো অনেক আগে রেকর্ড হচ্ছে, আজকে কোনো একটি রবিবার, যেই রবিবারে এই এপিসোডটি যাচ্ছে, অনেক ঘটনাটা গেছে। সেটা হচ্ছে যে বলছে একটা বাড়ি, ওই বাড়িটাতে যে থাকতো তারাই মারা যেত, এবং তাদের মধ্যে কেউ না কেউ আত্মঘাতী হয়ে মারা যেত। এবং একবার হয়নি, ওই বাড়িটায় যতগুলো ফ্যামিলি এসছে তাদের প্রত্যেকটা ফ্যামিলির কেউ না কেউ আত্মঘাতী হয়েছে ওই বাড়িতে। সাংঘাতিক, কি অদ্ভুত ব্যাপার। এরকম ঘটনা কিন্তু আমরা আশেপাশেও বহু শুনেছি। আমি গতকাল একটা ফিল্ম দেখলাম, ফিল্মটার নাম হচ্ছে দি সাবস্টেন্স। এটা অ্যামাজন প্রাইমে আছে, তোমরা দেখতে পারো। ফিল্মটা দেখাচ্ছে যে একজন ভদ্র মহিলা, যিনি তার 40-45 বছর এজে বা 50 এজে চলে গেছেন। শি ওয়াজ আ স্টার, যিনি অস্কার পর্যন্ত পেয়েছিলেন, এবং ওখান থেকে তার যে কেরিয়ার, সেই কেরিয়ারে উনি এগিয়ে যান। এবং আফটার আ লং টাইম যখন তার বয়স 50 হয়, তখন টিভি মিডিয়া বলে যে তোমাকে আর রাখা যাবে না, কারণ মহিলাটি একটি জুম্বা শো মানে চালাতো। আচ্ছা, বলতো তোমাকে আমি রাখতে পারবো না, তোমার এখন বয়স বেড়ে গেছে, উই নিড আ ইয়াং গার্ল, হ্যাঁ, ফ্রেশ ব্লাড। ওই মহিলা খুব দুঃখ পায়। তো ও প্রচুর ভাবতে ভাবতে যখন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, সেই সময় ওর গাড়ির সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়। এবং এই অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে ও চোট পায়। অ্যাজ ইউজুয়াল হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পর ডাক্তারের সাথে আরেকজন যে ছিল, যে হেল্পার আর কি ডাক্তারের, ওকে মানে নার্স বলা চলে, নার্স ওকে ওর পিঠের মধ্যে না শিরদাঁড়াটার কাছে হাত দিয়ে চেপে চেপে কি একটা নিয়ে দেখছে। বলছে যে আপনি কি দেখছেন? ইউ আর ভেরি পারফেক্ট ফর আ ক্যান্ডিডেট। তো বলছে কি ব্যাপার? তো যখন বেরোয় ওর হাতে একটা কাগজ টাইপের দিয়ে দেয়। কাগজটার মধ্যে লেখা থাকে ইট চেঞ্জড মাই লাইফ, আর তার মধ্যে একটা ছোট্ট পেন ড্রাইভ টাইপের। তো ও গিয়ে পেন ড্রাইভটা যখন ঢোকানোর পর ওখানে বলে যে একটা অদ্ভুত থিওরি বলে সেখানে, বলছে যে এমন একটা সাবস্টেন্স, যে সাবস্টেন্সটা তুমি ইউজ করলে তোমার যদি এখন এজ 50 হয়, তাহলে তুমি তোমার সব থেকে বেস্ট ভার্সনটাকে তোমার মধ্যে থেকে তৈরি করতে পারবে। বলছে তুমি একটা ম্যাট্রিক্স, কোষ কি হয়, বিভাজন হয়, একটা কোষ থেকে আরেকটা কোষ আসে, সেরকম বলছে আমি একটা কোষ, আমি একটা ম্যাট্রিক্স, আমার থেকে আরেকটা কোষ তৈরি হবে যে আমার বেস্ট ভার্সনটা। তো ভদ্রমহিলা গিয়ে নিজের মধ্যে সেটা পুশ করে, সেটা নেয়, এবং ওর ভিতর থেকে ওর পিঠ চিরে আরেকটা মানুষ বেরিয়ে আসে। এবং এটা ওর ইয়াঙ্গার সেলফ, যে সেলফটাকে দেখতে খুব সুন্দর, সবকিছুর দিক থেকে পারফেক্ট, পলিশড। কিন্তু এখানে একটা গল্প হচ্ছে যে ওই যে 50 বছর বয়সী যে ভদ্রমহিলা, উনি একটা বডি হয়ে 7 দিন ওরকমই পড়ে থাকবেন, আর ওই মেয়েটা যে ওর ইয়াঙ্গার সেলফ, সে 7 দিন কাজ করবে, আবার 7 দিন বাদে ওকে ওই ভদ্রমহিলার মানে ওই 7 দিনের মধ্যে ভদ্রমহিলার ডেড বডিটাকে ওকে ফিট করতে হবে। আচ্ছা, আর ওই মহিলার শরীর থেকে ফ্লুইড নিয়ে নিজের গায়ে দিয়ে নিজেকে ফিট করতে হবে 7 দিন। এটা হচ্ছে নিয়ম, যে তুমি তোমার বুড়ো সেলফটার থেকে ফ্লুইড নিয়ে নিজেকে ফিট করছো, প্লাস হ্যাঁ ওকে ফিট করাচ্ছ। এইবার ঘটনাটা ধীরে ধীরে এদিক ওদিক চলতে শুরু করে। মানে যেখানে দেখা যাচ্ছে যে 7 দিন বাদে এই যে ইয়াঙ্গার সেলফটা ও আবার যায় সেখানে ওই জুম্বা শোটা করার জন্য। তো ওকে তো নিয়ে নেয় সবাই, একদম পলিশড মেয়ে, হ্যাঁ, খুব দেখতে খুব সিডাকটিভ, প্রচন্ড সুন্দরী দেখতে। ওই যে ফেমটাও পেতে শুরু করে, তারপর ওর মাথাটা ঘুরে যায়। ও তখন ভাবে আরেকদিন বেশি বাঁচি, আরেকদিন বেশি থাকি। এই করতে করতে ধীরে ধীরে করে সিনেমাটা এমন একটা দিকে চলে যায় যেটা আমি আর বলবো না, বললে স্পয়লার হয়ে যাবে, বাট ইটস আ সিনপসিস। You can watch it guys, definitely it's not a paid promotion, but আমার খুব ভালো লেগেছে। তুমি এটা ডেফিনেটলি দেখতে পারো, অ্যামাজন প্রাইমে এটা রয়েছে। হয়তো রেন্ট নিয়ে দেখতে হতে পারে এটা, অ্যামাজন প্রাইমে রেন্টও নিতে হয় এখন। আচ্ছা, তো হয়তো রেন্ট নিতে পারে। তবে দুর্দান্ত একটা কনসেপ্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ইউ ক্যান ওয়াচ ইট গাইজ। আর থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি, এরকম সুন্দর একটা ঘটনা আবারও আমাদেরকে শোনানোর জন্য। তোমার ঘটনাগুলোর মধ্যে একটা অথেন্টিসিটি আছে, যে অথেন্টিসিটিটা আমার খুব ভালো লাগে। না খুব বড় ঘটনা, কিন্তু ছোট ঘটনার মধ্যে অনেক কিছু। আই লাভ দিস। থ্যাংকস আ লট ফর কামিং, এবং আবারও দেখা হবে তোমার সঙ্গে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগের বারের মতোই বরাবরের মতোই শর্মিষ্ঠা দিকে আরও ভালোবাসা দেবেন, যাতে তিনি আবারও আসেন এবং এসে আরও সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে শোনাতে পারেন। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, আজ আমার গেস্ট শর্মিষ্ঠা দি, এবং ক্যামেরার উল্টো দিকে রয়েছে কৌশিক। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।